হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজ সরকার আর আমরা করছিলাম ক্লাস 12 সেমিস্টার 4 এর রেগুলার ক্লাস। আমরা 2025-26 ব্যাচের কস্টের ক্লাস করছিলাম। আর কস্টে অলরেডি আমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমরা করতে চলেছি আমাদের কস্টের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 10 মার্কস আসতে চলেছে। আর এই 10 মার্কসটা কিভাবে আসবে? একটা আসবে 5 মার্কসের কোশ্চেন, একটা আসবে 3 মার্কসের কোশ্চেন, আর একটা আসবে 2 মার্কসের কোশ্চেন। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাসে কি কি শিখতে চলেছি কনসেপ্ট গুলোকে দেখে নিই। সবার আগে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ওভারহেড বা কনসেপ্ট অফ ওভারহেড বা উপরিব্যয়ের প্রাথমিক ধারণা। অর্থাৎ আমরা জানি কস্টের রেসপেক্টে দু রকমের কস্ট হয়ে থাকে। একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, আর একটা হয়ে থাকে ইনডাইরেক্ট কস্ট। অর্থাৎ যে সমস্ত খরচাগুলো ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন, ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাক্ট বা ডাইরেক্টলি রিলেটেড টু বিজনেস, তাহলে সেইগুলোকে আমরা বলে থাকি ডাইরেক্ট কস্ট। আর যে সমস্ত কস্ট গুলো ইনডাইরেক্টলি রিলেটেড বা ইনডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন, সেই সমস্ত কস্ট গুলোকে আমরা বলে থাকি ইনডাইরেক্ট কস্ট। এবং ইনডাইরেক্ট কস্ট গুলোকে আরো একটা নামে ডাকা হয়, সেটার নাম হচ্ছে ওভারহেড। তাহলে হোয়াট ইজ ওভারহেড? সো ওভারহেড ইজ এ কস্ট যেটা ইনডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাকশন, সেইটাকে আমরা বলে থাকি ওভারহেড। তাহলে চলো ওভারহেড কাকে বলে এক কথায় একবার দেখে নিই। কোনো প্রতিষ্ঠানের পরোক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয়, পরোক্ষ অন্যান্য খরচের সমষ্টিকে আমরা উপরিব্যয় বা ওভারহেড বলি। এক্স্যাক্টলি যদি আমরা ডেফিনেশনটা দেখি, তাহলে যে সমস্ত কাঁচামালের ব্যয় বা শ্রম ব্যয় বা অন্যান্য খরচ উৎপাদিত পণ্যের কোনো পরিব্যয় এককের বা পরিব্যয় কেন্দ্রে সরাসরিভাবে ধার্য বা শনাক্ত করা যায় না, তাকে আমরা উপরিব্যয় বলে থাকি। অর্থাৎ ফর এন এক্সাম্পল, আমরা মনে করো বোতল তৈরি করি, আমরা বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই বোতল তৈরি করতে গেলে আমরা কি করছি? র মেটেরিয়াল ইউজ করছি। এবার র মেটেরিয়ালসটা ডাইরেক্টলি রিলেটেড টু দ্যাট প্রোডাক্ট, মানে বোতলে র মেটেরিয়ালস ডাইরেক্টলি লাগছে। তো বোতলের যে র মেটেরিয়ালসটা লাগলো সেটা হচ্ছে ডাইরেক্ট খরচা। আবার আমার বিজনেসের জন্য একটা অ্যাকাউন্টেন্ট রেখেছি, যে শুধু কি করে অফিসে বসে সারা বছর ধরে কত বোতল তৈরি হলো, কত বোতল বিক্রি হলো এবং সেখান থেকে কত টাকা প্রফিট হলো, লস হলো, এই সমস্ত জিনিসগুলোকে হিসাব রাখে অফিসের মধ্যে বসে। এবং তাকে যে স্যালারিটা দিই, এই স্যালারিটা দেওয়াটা, এই যে খরচাটা পড়লো, সেটা কি ডাইরেক্টলি রিলেটেড টু বোতল বা ডাইরেক্টলি রিলেটেড টু প্রোডাক্ট? কারণ বোতলের জন্য স্যালারিটা কিন্তু ডাইরেক্টলি লাগছে না। তাই এই ধরনের খরচাকে আমরা বলবো ইনডাইরেক্ট কস্ট বা ওভারহেড। তাহলে ওভারহেডকে নর্মালি তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটাও যদি আমরা র মেটেরিয়ালস রিলেটেড ওভারহেড, শ্রমিক রিলেটেড ওভারহেড এবং অন্যান্য খরচা, অর্থাৎ কোন রিলেটেড খরচা সেই রেসপেক্টে আমরা এই তিনটে ভাগে ভাগ করলাম। তাহলে বলা যায় মোট উৎপাদন ব্যয়ের একটি অংশ হলো পরোক্ষ ব্যয় এবং বা উপরিব্যয় বা ওভারহেড। তার মানে বলতে পারি পরোক্ষ ব্যয় বা ইনডাইরেক্ট কস্টকেই আমরা ওভারহেড নামে ডেকে থাকি। এবং অপর অংশটি হলো প্রত্যক্ষ ব্যয় বা মূল ব্যয়। তাহলে আমি একটা বোতল তৈরি করেছি এবং বোতলটা তৈরি করতে টোটাল খরচা কত টাকা পড়েছে, এই খরচাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মূল ব্যয় বা প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট গুলোকে সব যোগ করলে আমরা প্রাইম কস্ট পাই। আর বাকি যত ইনডাইরেক্ট কস্ট পড়ে রয়েছে, সেই ইনডাইরেক্ট কস্ট গুলোকে একসাথে আমরা বলে থাকি ওভারহেড। তাহলে আমি বলতে পারি প্রাইম কস্ট প্লাস ওভারহেড, এই দুটোকে একসাথে আমরা বলতে পারি টোটাল কস্ট অফ এ প্রোডাক্ট। গট ইট? এইবার সেই প্রাইম কস্ট এবং ওভারহেড এর মধ্যে পার্থক্যটা আমরা নিচে দিয়েছি, যে আমার প্রাইম কস্ট বা মূল ব্যয় এবং ওভারহেড বা উপরিব্যয়ের মধ্যে পার্থক্য কি। কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে প্রত্যক্ষ কাঁচামাল যত টাকা লেগেছে, প্রত্যক্ষ শ্রম ব্যয় যত টাকা লেগেছে এবং প্রত্যক্ষ অন্যান্য খরচ যা লেগেছে, সবগুলোকে একসাথে আমরা বলে থাকি মূল ব্যয় বা প্রাইম কস্ট। সো উই ক্যান সে দ্য সাম অফ অল দ্য ডাইরেক্ট কস্ট ইজ কল্ড প্রাইম কস্ট। অর্থাৎ সমস্ত ডাইরেক্ট খরচাগুলোকে একসাথে আমরা প্রাইম কস্ট বলে থাকি। এবং সেম ভাবে কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য পরোক্ষ কাঁচামাল ব্যয়, পরোক্ষ শ্রম ব্যয় এবং পরোক্ষ অন্যান্য খরচকে একসাথে ওভারহেড বলে। সো উই ক্যান কল ইট অল দ্য ইনডাইরেক্ট কস্ট আর কল্ড ওভারহেড। তাহলে সমস্ত পরোক্ষ ব্যয়গুলোকে একসাথে আমরা কি বলবো? ওভারহেড। এরপরে শ্রেণীবিভাগ। মূল ব্যয়কে শ্রেণীবিভাগ করা যায় না, কিন্তু উপরিব্যয়কে উপাদানের ভিত্তিতে আমরা কাজের ভিত্তিতে এবং ব্যবহারের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এলিমেন্টস, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে কি কি আসে? প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম ব্যয় এবং অন্যান্য খরচ। আর পরোক্ষ, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম ব্যয় এবং পরোক্ষ অন্যান্য খরচগুলো চলে আসে। এরপরে হচ্ছে শনাক্তকরণ।
মূল ব্যয়কে কোনো পরিব্যয় একক বা পরিব্যয় কেন্দ্রে নির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়, অর্থাৎ ডাইরেক্টলি চেনা যায় যেটা ডাইরেক্টলি খরচা লেগেছে। আর উপরিব্যয়গুলোকে কোনো পরিব্যয় একক বা পরিব্যয় কেন্দ্রে নির্দিষ্টভাবে ডাইরেক্টলি শনাক্ত করা যায় না। আমার সমগ্র বিজনেস অ্যাকাউন্টেন্ট কত টাকা স্যালারি পেয়েছে সেটা কি আমরা বোতলটা দেখে বুঝতে পারবো যে ওকে স্যালারি দেওয়া হয়েছে? এবং একটা অ্যাকাউন্টেন্ট ছিল নাকি দুটো অ্যাকাউন্টেন্ট ছিল আমরা জানিও না। কিন্তু একটা বোতল তৈরি করতে গেলে প্লাস্টিক লেগেছে এটা আমরা ডাইরেক্টলি বুঝতে পারছি, বা একটা লেবার সেই বোতলটাকে তৈরি করেছে হাতে করে সেটাকে আমরা বুঝতে পারছি। তাহলে সমস্ত ডাইরেক্ট খরচাগুলোকে ডাইরেক্টলি শনাক্ত করা যায়, ইনডাইরেক্ট খরচাগুলোকে ডাইরেক্টলি শনাক্ত করা যায় না। এরপরে যদি আমরা ব্যয়ের প্রকৃতি বা নেচার দেখি, তাহলে বলবো মূল ব্যয় সম্পূর্ণ অংশ হলো পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। যতগুলো প্রোডাক্ট তৈরি করব ততটা আমার মূল ব্যয় বা প্রাইম কস্ট লাগবে। কিন্তু উপরিব্যয় বেশিরভাগ অংশই হলো স্থির প্রকৃতির, ফিক্সড। তবে এর মধ্যে কিছুটা অংশ পরিবর্তনশীল বা আধা পরিবর্তনশীলও থাকে। তার মানে আমরা বলতে পারি মূল ব্যয় পুরোটাই পরিবর্তনশীল বা ভেরিয়েবল, বাট উপরিব্যয় বা ওভারহেড কিছুটা ফিক্সড কিছুটা ভেরিয়েবল, অথবা দুটো মিক্সড হতে পারে, কিছুটা ভেরিয়েবল কিছুটা আবার ফিক্সড, দুটো মিক্সড। এরপরে আমরা দেখবো উপরিব্যয়ের গুরুত্ব কি কি, অর্থাৎ একটা বিজনেসে যখন কোনো প্রোডাক্টের কস্ট ক্যালকুলেশন করছে আমার উপরিব্যয়টা অ্যাকচুয়ালি কি কাজে লাগে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের মূল ব্যয়ের পাশাপাশি উপরিব্যয়ের গুরুত্ব অপরিসীম, কারণ উপরিব্যয় ছাড়া কোনো প্রতিষ্ঠানে কোনো পণ্য বা সেবা উৎপাদন করতে পারবে না। যে সমস্ত প্রতিষ্ঠানে মূল ব্যয় অপেক্ষা উপরিব্যয়ের পরিমাণ বেশি সেই সমস্ত প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ উপরিব্যয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে। এরপরে কি বলছে নিচে উপরিব্যয়ের গুরুত্বগুলোকে আলোচনা করা হলো। প্রথম গুরুত্ব, কেন আমরা উপরিব্যয়কে ক্যালকুলেশন শিখছি। উৎপাদন ব্যয় নির্ধারণ, কারণ কোনো প্রোডাক্ট তৈরি করতে টোটাল খরচা কত পড়েছে তার মধ্যে একটা পার্ট তো উপরিব্যয়, তাহলে উপরিব্যয়টা টোটাল কস্ট বা উৎপাদন ব্যয় নির্ধারণ করতে আমার সাহায্য করবে। তাহলে পণ্য বা সেবার উৎপাদনে প্রত্যক্ষ ব্যয় বা মূল ব্যয় ছাড়াও পরোক্ষ ব্যয় উপরিব্যয় সংগঠিত হয়। তাই উপরিব্যয় ছাড়া পণ্য বা সেবার উৎপাদন ব্যয় বা টোটাল কস্ট নির্ধারণ করা যায় না। তাই টোটাল কস্ট নির্ধারণ করতে গেলে আমার উপরিব্যয়টাকে লাগবেই লাগবে। উৎপাদনের পরিকাঠামো সরবরাহ, পণ্য উৎপাদনের জন্য প্রতিষ্ঠানের সঠিক পরিকাঠামো থাকা প্রয়োজন, যেমন কারখানার শেড বা যন্ত্রপাতি, বিদ্যুৎ সরবরাহ, জলের সরবরাহ, অন্যান্য সুযোগ সুবিধা। তাহলে আমরা বলতে পারি একটা ফ্যাক্টরিতে লেবাররা কাজ করছে, তাহলে লেবাররা কাজ করতে গেলে আমি যদি পাখা না চালাই, আমি যদি লাইট না জ্বালাই, আমি যদি তাদের জন্য কোনো সঠিকভাবে ঘর না করি, তাহলে এই সমস্ত গুলো হচ্ছে পরোক্ষ কস্ট। এবার এই পরোক্ষ কস্ট গুলো একটা বিজনেস চালাতে গেলে অবশ্যই অবশ্যই দরকার। তাহলে এই সমস্ত বেশ কিছু সুবিধা বা বেশ কিছু উদ্দেশ্য বা বেশ কিছু গুরুত্ব রয়েছে উপরিব্যয়কে কনসিডার করার জন্য। তাহলে এইগুলোকে জাস্ট রিড করবে। এরপরে আমরা দেখবো উপরিব্যয়কে কত রকম ভাবে ভাগ করা যেতে পারে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ওভারহেড। উপরিব্যয়ের শ্রেণীবিভাগ তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। অন দ্য বেসিস অফ এলিমেন্ট, অর্থাৎ উৎপাদনের উপাদানের ভিত্তিতে, অর্থাৎ যে মেটেরিয়ালটা তৈরি করছি, যে জিনিস দিয়ে তৈরি করছি সেই মেটেরিয়ালের রেসপেক্টে, সেই এলিমেন্টের রেসপেক্টে উপরিব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। এক, পরোক্ষ কাঁচামাল ব্যয়, অর্থাৎ ইনডাইরেক্টলি মেটেরিয়ালস লেগেছে সেটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল ব্যয় বা ইনডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। পরোক্ষ শ্রম ব্যয়, লেবারদেরকে যে পেমেন্ট করেছে ইনডাইরেক্টলি সেটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। এবং পরোক্ষ অন্যান্য খরচা অর্থাৎ ইনডাইরেক্ট আদার কস্ট, অন্যান্য যত ইনডাইরেক্ট কস্টটা লেগেছে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট আদার কস্ট। এরপরে কাজের ভিত্তিতে শ্রেণীবিভাগ বা অন দ্য বেসিস অফ ফাংশন, অর্থাৎ কি কাজ করছে সেই কাজের রেসপেক্টে। একটা হচ্ছে কারখানা সংক্রান্ত উপরিব্যয় বা ফ্যাক্টরি বা প্রোডাকশন ওভারহেড। যদি অফিস সংক্রান্ত হয় তাহলে অফিস আর অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। বিক্রয় সংক্রান্ত হলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। গবেষণা সংক্রান্ত হলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারহেড। তাহলে কাজের ভিত্তিতে চার ভাগে ভাগ করা হচ্ছে। এরপরে ব্যবহার বা পরিবর্তনশীলতার ভিত্তিতে বা অন দ্য বেসিস অফ বিহেভিয়ার, অর্থাৎ কস্টের বিহেভিয়ার কি সেই বেসিসে আমরা উপরিব্যয়কে আবার তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থির উপরিব্যয় বা ফিক্সড ওভারহেড, অর্থাৎ যে উপরিব্যয়টা ফিক্সড, প্রত্যেক মাসে আমার এত টাকা খরচা হবেই হবে। এবং পরিবর্তনশীল উপরিব্যয় বা ভেরিয়েবল ওভারহেড, যেটা ফিক্স নয়, যত প্রোডাকশন করবো সেই অনুযায়ী তার খরচাটা বাড়তে থাকে বা কমতে থাকে, অর্থাৎ পরিবর্তনশীল। এরপর হচ্ছে আধা পরিবর্তনশীল এবং আধা ফিক্সড, অর্থাৎ সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ টোটাল কস্টের মধ্যে কিছুটা পোর্শন ফিক্সড যেটা ঘটবেই ঘটবে, আর বাকিটা হচ্ছে ভেরিয়েবল যেটা আমরা কতগুলো প্রোডাক্ট তৈরি করছি সেই অনুযায়ী ডিপেন্ড করছে। তাহলে এর মধ্যে আমার ইম্পর্টেন্ট হচ্ছে কাজের ভিত্তিতে এবং ব্যবহারের ভিত্তিতে। এরপরে আমাদের এক ধরনের সামস আসে যেখানে বলবে কোনো কস্ট, কোনো ওভারহেড কতটুকু ফিক্সড কস্ট, কতটুকু ভেরিয়েবল কস্ট, এবং সেমি ভেরিয়েবল কস্ট যদি থাকে
তার মধ্যে থেকে কতটুকু ফিক্সড কস্ট এবং কতটুকু ভেরিয়েবল কস্ট আলাদা করে বার করো। এই ক্যালকুলেশনের আমার একটা অঙ্ক কিন্তু আসবে পরীক্ষায়। তাহলে কিভাবে আমরা তখন বার করব? যেটুকু ফিক্সড কস্ট সেটা তো আমরা বুঝতেই পারছি, যেটুকু ভেরিয়েবল কস্ট সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু সেমি ভেরিয়েবল কস্ট থাকলে তাকে দুটো ভাগে ভাগ করতে হবে, তার মধ্যে ফিক্সড পোর্শন কতটুকু, তার মধ্যে ভেরিয়েবল পোর্শন কতটুকু। কি করে বেরোবে? বলছে সবার আগে স্টেপ ওয়ান, টোটাল যে কস্টটা দেওয়া রয়েছে সেই কস্টের মধ্যে ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা বার করতে হবে, অর্থাৎ একটা ইউনিট তৈরি করতে গেলে ভেরিয়েবল কস্ট কত টাকা লাগে, সেই ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা আমরা ক্যালকুলেশন করব। কি করে বেরোবে? ডিফারেন্স ইন টোটাল সেমি ভেরিয়েবল ওভারহেড ডিভাইডেড বাই ডিফারেন্স ইন আউটপুট। অর্থাৎ আমরা বলতে পারি, কখনো মনে করো 200 ইউনিট তৈরি করতে 10,000 টাকা খরচা পড়েছে, তারপরে 300 ইউনিট তৈরি করতে 15,000 টাকা খরচা পড়েছে, তাহলে চেঞ্জ ইন ওভারহেড কত? তার মানে 5,000 টাকা এক্সট্রা লেগেছে। তাহলে 5,000 টাকাটা হচ্ছে আমার চেঞ্জ ইন কস্ট বা চেঞ্জ ইন ওভারহেড। কত পরিবর্তন হচ্ছে কস্টে। তাহলে আমরা বলতে পারি 5,000 ডিভাইডেড বাই ডিফারেন্স ইন আউটপুট, অর্থাৎ আউটপুট কতগুলো ডিফারেন্স হয়েছে। আমরা 200 ইউনিট থেকে 300 ইউনিট তৈরি করেছি, তাহলে 100 ইউনিট বেশি তৈরি করেছি, তাহলে 100, এবং এটাকে ভাগ করলে আমরা যেটা বেরোবে সেটাই হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। দিস ইজ দ্য ফর্মুলা। আমরা যখন লাইভ ক্লাসের মধ্যে সামস গুলোকে করবো, এই সমস্ত কনসেপ্ট সমস্ত অঙ্কগুলো হাতে কলমে শিখবো। এরপরে যেই আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা ক্যালকুলেট হয়ে গেল, আমরা ভেরিয়েবল কস্টটা কিভাবে বার করতে পারি? পার ইউনিট কস্ট মাল্টিপ্লাইড বাই আউটপুট, অর্থাৎ কতগুলো ইউনিট তৈরি করেছি মাল্টিপ্লাইড বাই একটা ইউনিট তৈরি করতে ভেরিয়েবল কস্ট কত লাগে গুণ করে দিলে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম। যেই আমরা টোটাল ভেরিয়েবল কস্ট পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি আমার কাছে যে টোটাল সেমি ভেরিয়েবল কস্টটা ছিল তার মধ্যে থেকে ভেরিয়েবল কস্টটা জেনে গেছি, তাহলে টোটাল থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকবে কি? ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্ট ইজ ইকাল টু টোটাল সেমি ভেরিয়েবল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, পড়ে থাকবে কি? ফিক্সড কস্ট। তাহলে আমার ফিক্সড পোর্শন বেরিয়ে গেল, সেমি ভেরিয়েবল থেকে আমার ভেরিয়েবল কস্টটা বেরিয়ে গেল, এবং সবকিছু আমরা আলাদা করে বার করে নিতে পারলাম। এন্ড দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ এখান থেকে অঙ্ক কিন্তু আসবে। এরপরে স্থির উপরিব্যয় বা ফিক্সড ওভারহেড এবং পরিবর্তনশীল উপরিব্যয় বা ভেরিয়েবল ওভারহেড এর মধ্যে পার্থক্য, অর্থাৎ ফিক্সড এবং ভেরিয়েবল মধ্যে পার্থক্যটা কি। বলছে একটি নির্দিষ্ট সময়সীমায় যে কোনো স্তরের উৎপাদনের ক্ষেত্রে যে উপরিব্যয়ের পরিমাণ অপরিবর্তিত থাকে তাকে স্থির বলে। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট তৈরি করি, 100টা প্রোডাক্ট তৈরি করি, যাই প্রোডাক্ট তৈরি করি না কেন, যখন কোনো প্রোডাক্টের কোনো একটা খরচা ফিক্সড, একটা তৈরি করতেও যা খরচা 10টা তৈরি করতেও সেম খরচা, সেই ধরনের কস্টকে আমরা বলে থাকি ফিক্সড কস্ট। ফর এক্সাম্পল, আমি যে ফ্যাক্টরিতে প্রোডাকশন করছি, সেই ফ্যাক্টরিটা মনে করো সেই বিল্ডিংটা আমার রেন্টে নেওয়া। এবার সেই বিল্ডিংটা রেন্ট মনে করো 10,000 টাকা পার মান্থ। এবার সেই ফ্যাক্টরিতে আমি একটা প্রোডাক্ট তৈরি করি, 100টা প্রোডাক্ট তৈরি করি, পার মান্থ রেন্ট তো আমার 10,000ই দিতে হবে। এই 10,000 টাকাটা আমরা বলতে পারি ফিক্সড কস্ট। এরপরে যে উপরিব্যয় উৎপাদনের পরিমাণের সঙ্গে সঙ্গে কমা বাড়া হতে থাকে, হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে, তখন তাকে আমরা বলে থাকি পরিবর্তনশীল উপরিব্যয় বা ভেরিয়েবল ওভারহেড। ফর এক্সাম্পল, র মেটেরিয়ালস, আমরা একটা বোতল তৈরি করতে যতটুকু প্লাস্টিক লাগবে 10টা বোতল তৈরি করতে তার থেকে বেশি প্লাস্টিক লাগবে। আবার বোতল যদি তৈরি না করি তাহলে কোনো খরচাই লাগবে না। তাহলে এটাকে বলা হয় আমাদের ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়। এবারে পরিবর্তনশীলতা বা ভেরিয়েবিলিটি, উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধি ঘটলেও মোট স্থির ব্যয় কখনো পরিবর্তিত হয় না, কিন্তু উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সাথে সাথে মোট পরিবর্তনশীল ব্যয় সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। এরপরে উৎপাদনের নির্ভরশীলতা, উৎপাদন বন্ধ হয়ে গেলেও এই ধরনের উপরিব্যয় করতে হয়, যেমন কারখানা বা অফিসের ভাড়া, অফিসের কর্মচারীদের বেতন, তুমি বিজনেস চালাও বা না চালাও। ধরো মনে করো কোন একটা রেস্টুরেন্টের ওনার তুমি, এবং সেই রেস্টুরেন্টটা কাস্টমার এই মাসে আসুক বা না আসুক, যে শেফ রয়েছে, যে লেবারটা কাজ করছে, যে ইলেকট্রিসিটির জন্য যে মিনিমাম লাইটটা জ্বলছে, তার খরচাগুলো সবই আমাকে পেমেন্ট করতেই হবে। কারণ শেফকে আমি এটা বলতে পারি না কাস্টমার তো এই মাসে আসেইনি, তাহলে তোমাকে স্যালারি দেবো না, তাহলে আর সে পরের দিন থেকে কাজ করবে না। আবার উৎপাদন বন্ধ হয়ে গেলে যে সমস্ত খরচাগুলো বন্ধ হয়ে যায়, অর্থাৎ করার দরকার পড়ে না, সেগুলোকে আমরা বলতে পারি পরিবর্তনশীল ব্যয় বা ভেরিয়েবল কস্ট। যেমন বিদ্যুৎ খরচা, জ্বালানি খরচা, কাস্টমার এলো, কোনো কিছু অর্ডার দিল, তবেই না সেটা আমরা রান্না করব, তবেই না আমার গ্যাসের খরচা লাগবে, ইলেকট্রিসিটির খরচা লাগবে। কাস্টমার যদি না আসে সেই খরচাগুলো লাগবে না। এরপরে
কারখানার বিভিন্ন ধরনের বিভাগ, অর্থাৎ একটা কারখানায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ডিপার্টমেন্টস থাকে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে উৎপাদনকারী বিভাগ বা প্রোডাকশন ডিপার্টমেন্ট। একটা বিজনেসে নর্মালি একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে কোনো জিনিস প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ ফ্যাক্টরি। তাহলে প্রতিষ্ঠানের যে বিভাগে প্রকৃতপক্ষে যন্ত্র এবং প্রত্যক্ষ শ্রমিকদের কার্যকরী শ্রমের সাহায্যে উৎপাদনের কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় উৎপাদনকারী বিভাগ বা উৎপাদন বিভাগ, অর্থাৎ যেখানে আমার প্রপার প্রোডাকশনটা হচ্ছে। আর একটা হচ্ছে সেবা প্রদানকারী বিভাগ বা সার্ভিস ডিপার্টমেন্ট। প্রোডাকশন ডিপার্টমেন্টে যারা হেল্প করছে সেই সমস্ত ডিপার্টমেন্টকে আমরা বলে থাকি সার্ভিস ডিপার্টমেন্ট। ফর অ্যান এক্সাম্পল, স্টোর ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, অফিস। অফিসে একজন অ্যাকাউন্টেন্ট বসে থাকে, কস্ট অ্যাকাউন্টেন্ট বসে থাকে, তার কাজ কি? প্রোডাকশনে হেল্প করা। কারণ যখন প্রোডাকশন হচ্ছে সমস্ত লেবাররা সঠিকভাবে পেমেন্ট পাচ্ছে কিনা, সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখাশোনা করা। তার মানে তারা কি করছে? ডাইরেক্টলি প্রোডাকশন করছে না, কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্টকে ইনডাইরেক্টলি হেল্প করছে তারা। তাহলে এদেরকে বলা হয় সার্ভিস ডিপার্টমেন্ট বা সেবা প্রদানকারী বিভাগ। এবারে বিভিন্ন বিভাগের মধ্যে ব্যয়ের বন্টন। এবার এমন কিছু কিছু খরচা হয় যে খরচাগুলো দুটো বিভাগেই ঘটছে, সেটা প্রোডাকশন বিভাগ হোক বা আমাদের সার্ভিস ডিপার্টমেন্টে হোক। এবার সেই টোটাল খরচার মধ্যে যতটুকু খরচা প্রোডাকশন ডিপার্টমেন্ট তাকে তো সেখানে দিতে হবে, যতটুকু খরচা আমার সার্ভিস ডিপার্টমেন্ট তাকে সেখানে দিতে হবে। তাহলে খরচাগুলোকে ভাগ করতে হবে। ফর এন এক্সাম্পল, আমার বিজনেসে 4টি ডিপার্টমেন্ট রয়েছে। ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3 অ্যান্ড ডিপার্টমেন্ট 4। এবার মনে করো 10,000 টাকা আমার খরচা লেগেছে। এবার 10,000 টাকা কাকে খরচা দিয়েছি? কোনো একজন সুপারভাইজারকে খরচা দিয়েছি, পেমেন্ট করেছি। এবার সেই সুপারভাইজার মনে করো 2 ঘন্টা ডিপার্টমেন্ট 1 এ কাজ করেছে, 3 ঘন্টা ডিপার্টমেন্ট 2 তে কাজ করেছে, 5 ঘন্টা ডিপার্টমেন্ট 3 তে কাজ করেছে এবং 1 ঘন্টা ডিপার্টমেন্ট 4 এ কাজ করেছে। তাহলে আমি বলতে পারি এই যে টোটাল কাজটা করলো তার জন্য তাকে 10,000 টাকা পেমেন্ট করা হচ্ছে। কিন্তু আমি বলতে পারি না 10,000 টাকার মধ্যে 2 ঘন্টার জন্য ডিপার্টমেন্ট 1 এর খরচা, 3 ঘন্টার জন্য ডিপার্টমেন্ট 2 এর খরচা, 5 ঘন্টার জন্য ডিপার্টমেন্ট 3 এর খরচা এবং 1 ঘন্টার জন্য ডিপার্টমেন্ট 4 এর খরচা। অর্থাৎ টোটাল খরচাটাকে বিভিন্ন ডিপার্টমেন্ট মধ্যে ভাগ করে দিতে হবে। and this is the most important sum of this chapter. এরপরে এই যে টোটাল খরচাটাকে এটাকে আমরা ভাগ করতে হবে এবং এই ভাগটা বা বন্টনের কাজটা দুই ভাগে হতে পারে। কি কি? একটা হচ্ছে সামগ্রিক বা সরাসরি বন্টন বা অ্যালোকেশন, আর একটা হচ্ছে আনুপাতিক হারে বন্টন বা অ্যাপোর্শনমেন্ট। অ্যাপোর্শনমেন্ট এবং অ্যালোকেশন এন্ড অ্যাপোর্শনের মধ্যে ডিফারেন্সটা কি? বলছে আমার যে খরচাটা পড়লো সেই খরচা টোটাল কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের ঘটেছে এবং সেই ডিপার্টমেন্টের খরচা হিসাবেই আমরা কনসিডার করছি। দ্যাট ইজ কল্ড দ্য অ্যালোকেশন। রাইট? ধরো মনে করো আমার বাড়িতে 4টে কেক রয়েছে, আমি পুরো 4টে কেক তোমাকে দিয়ে দিলাম, তাহলে আমি বলবো অ্যালোকেট করলাম 4টে কেক তোমাকে। কিন্তু আমি বললাম আমার বাড়িতে 4টে কেক রয়েছে, 3জন স্টুডেন্ট রয়েছে এবং প্রত্যেককে আমরা কি করলাম? অল্প অল্প করে কেক দিলাম। তাহলে এটাকে বলবো আমরা অ্যাপোর্শনমেন্ট। অর্থাৎ যখন কোনো একটা খরচাকে সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে অল্প অল্প করে প্রপোর্শনেটলি ভাগ করছি সেটাকে বলবো অ্যাপোর্শনমেন্ট। আর যখন কোনো একটা খরচা পার্টিকুলার কোনো একটা ডিপার্টমেন্টের এবং তাকেই সেই খরচাটা অ্যালট করছি সেটাকেই বলবো হচ্ছে অ্যালোকেশন। গট ইট? তাহলে অ্যালোকেশন এন্ড অ্যাপোর্শনের মধ্যে ডিফারেন্স। প্রথমে ব্যয় বরাদ্দ বলতে বোঝায় একটি নির্দিষ্ট ওভারহেড পুরোপুরি একটি নির্দিষ্ট খরচ কেন্দ্রে বা বিভাগীয় কেন্দ্রে সরাসরি যুক্ত করে দেওয়া। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে পুরো খরচাটা অ্যালোকেট করা, সেটা হচ্ছে অ্যালোকেশন। আর ওভারহেড বিভাজন বলতে বোঝায় একটি সাধারণ ওভারহেডকে উপযুক্ত ভিত্তিতে একাধিক বিভাগের মধ্যে ভাগ করে দেওয়াটাকে আমরা বলবো অ্যাপোর্শনমেন্ট। এবং বিভিন্ন আরো পার্থক্য রয়েছে, রিড করবে, খুবই সহজ। কোনো ডাউট থাকলে তোমরা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার, যেটা আমাদের এক্সামে সামসের রেসপেক্টে কাজে লাগবে এবং যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এবার এই যে ওভারহেড গুলোকে আমরা ভাগ করার কথা বলছি, অ্যাপোর্শনমেন্ট করার কথা বলছি, কি বেসিসে ভাগ করব? যেমন একটু আগে আমি একটা এক্সাম্পল বললাম যে 10,000 টাকা খরচা করেছে, বিভিন্ন ডিপার্টমেন্টে একজন সুপারভাইজার 2 ঘন্টা 3 ঘন্টা করে কাজ করেছে। তাহলে আমরা বলতে পারি এই টোটাল খরচাটাকে সে কত ঘন্টা করে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করলো সেই ভাগে ভাগ করে দিতে আওয়ারলি বেসিসে ভাগ করছে। তেমনই বিভিন্ন খরচাগুলোকে বা ওভারহেড কস্ট গুলোকে একটা বেসিস রয়েছে যার বেসিসে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করতে পারি। সেটাকে আমি খুব সুন্দরভাবে পরপর পরপর একটা জায়গাতে আমরা লিখে দিয়েছি যাতে তুমি একবার রিড করলেই তোমার পুরো মাথার মধ্যে ঢুকে যায়। খুবই সহজ। দেখো, কোন একটা ফ্যাক্টরি আমি রেন্টে নিয়েছি,
সেই রেন্টের খরচাটাকে কিভাবে ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করতে পারি? আমরা বলতে পারি যে ডিপার্টমেন্ট যতটা জায়গা নিয়ে অবস্থিত, তাহলে সেই জায়গার বেসিসে ভাগ করতে পারি, অর্থাৎ ফ্লোর এরিয়া অনুযায়ী ভাগ করতে পারি। ফ্যাক্টরি বা বিল্ডিং ইন্স্যুরেন্স ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করতে পারি। লাইটিং খরচা, এক একটা ফ্যাক্টরিতে যতগুলো লাইট রয়েছে, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ লাইট পয়েন্টস অথবা ফ্লোর এরিয়া দিয়ে ভাগ করতে পারি। তাহলে একটা ডিপার্টমেন্টে মনে করো 4টে লাইট আছে, একটা ডিপার্টমেন্টে 5টা লাইট আছে, টোটাল যত খরচা পড়বে তাহলে আমরা এই লাইটের বেসিসে ভাগ করে দিতে পারি। এরপরে ক্যান্টিন খরচা, লেবাররা প্রত্যেকদিন যে ক্যান্টিনে খাবার খায়, সেই টোটাল খরচাটাকে কিভাবে ভাগ করব? আমরা ভাগ করব নাম্বার অফ এমপ্লয়িজ বা নাম্বার অফ লেবার্স। তাহলে এইরকমই বেশ কিছু খরচা রয়েছে, এই খরচাগুলো আমরা বেশ কিছু ভাগে ভাগ করে দিচ্ছি। জাস্ট এটা রিড করবে আর তোমরা বুঝে নেবে। তো পার্টিকুলার কোন একটা পয়েন্ট যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারো। এর মধ্যে থেকে কয়েকটা আইটেম আমি যেগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট, আরো কয়েকটা আইটেম ইম্পর্টেন্ট, যেমন পাওয়ার। পাওয়ারটা ভাগ হবে হর্স পাওয়ার অফ দ্য মেশিন দিয়ে। ফায়ার ইন্স্যুরেন্স, ভ্যালু অফ দ্য অ্যাসেট, অর্থাৎ অ্যাসেটের যা ভ্যালু সেই ভ্যালু দিয়ে ভাগ হবে। ফায়ার ইন্স্যুরেন্স, ইনডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট ওয়েজেস দিয়ে ভাগ হবে। ইনডাইরেক্ট মেটেরিয়ালস ডাইরেক্ট মেটেরিয়ালস দিয়ে ভাগ হবে। তারপরে হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কোথায় আছে দেখো, ডেপ্রিসিয়েশন অফ দ্য মেশিনারি। ডেপ্রিসিয়েশন আমার ক্যাপিটাল ভ্যালু অফ দ্য মেশিন বা মেশিন আওয়ার দিয়ে ভাগ করে দিতে পারি, অর্থাৎ মেশিনের যা ভ্যালু সেই ভ্যালু দিয়ে ভাগ করতে পারি, অথবা মেশিন আওয়ার, কত ঘন্টা মেশিন চলে সেই আওয়ার দিয়ে আমরা ভাগ করতে পারি। তাহলে এইগুলো খুব ভালোভাবে বোঝার পর, বাড়িতে প্র্যাকটিস করার পর, আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট সামস আমি নিচে দিয়ে দিচ্ছি, সামস গুলোকে করতে হবে। তো সামস আমি দেওয়া, সামস এর অ্যান্সার গুলো দেওয়া, তোমরা বাড়িতে পিডিএফটা ডাউনলোড করো এবং প্র্যাকটিস করো। এরপর আমরা খুব শিগগিরই লাইভ ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট কস্ট ট্যাক্স এর পুরো সামস গুলোকে প্র্যাকটিস করতে চলেছি। তোমরা লাইভ ক্লাসে আমার সাথে জয়েন করবে, লাইভ আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, কোনো পয়েন্টে ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, এবং তখন আমরা সমস্ত কোশ্চেন গুলোকে হাতে কলমে বুঝে নেব। তাহলে আমাদের এক্সামের আগে আগে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যদি আমরা করে নিই, তাহলে এক্সামে খুব সহজভাবে খুব ভালো আমরা রেজাল্ট করবো এবং কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি কনসেপ্ট গুলো ভালো লাগে, যাতে তোমার বন্ধুরাও এই লাইভ ক্লাস থেকে সমস্ত ক্লাসগুলোকে করতে পারে, এক্সামে যাতে তাদেরও হেল্প হয়, তাহলে ভিডিও গুলোকে এবং চ্যানেলের লিঙ্কটা সমস্ত তোমার কমার্স বন্ধুদেরকে শেয়ার করো। এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা তোমরা জয়েন থাকো, তাতে আমি সেখানে সমস্ত আপডেটেড কোশ্চেন এবং তার সলিউশন পিডিএফ গুলোকে আমি শেয়ার করে দিতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো থ্যাংক ইউ সো মাচ।